শেষ সূত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৭৪। চৌধুরী বাড়ির মূল ফটক পেরিয়ে ধীরগতিতে একে একে এগিয়ে যাচ্ছে চারটে বাইক। প্রথমে সায়নের বাইক, এরপর অর্কের, তারপর রুবাবের এবং সবার শেষে শুদ্ধর। সায়ন প্রথমে থাকায় রাস্তা দেখে শুনে যাচ্ছে। সামনে থেকে দ্রুতগতির গাড়ি দেখলে সিগন্যাল দিচ্ছে, হাতের ইশারায় গতি কমাতে বলতে কিংবা থামতে বলছে। কিছুক্ষণ আগে অফিস ছুটি হওয়াতে রাস্তায় জ্যাম বেঁধেছে, জ্যামের কারণে বাইক টানতে পারছে না, তাই সায়ন সামনে থেকে প্রোটেকশন দিচ্ছে আর শুধু পেছন থেকে। মোদ্দা কথা, বাড়ির মেয়েরা সঙ্গে আছে, সাবধানে না নিলে চলে। এভাবে চলতে চলতে রাস্তা ফাঁকা পেয়ে গতি বাড়ালো। চারটে বাইকে বড় বউকে দেখে অনেকে তাকাচ্ছে। কনওয়ের গুঁতা মেরে পাশের জনকে দেখার ইঙ্গিত দিচ্ছে। দুরন্ত গতিতে পাশ কাটিয়ে যাওয়া গাড়ির মানুষগুলো মুখ বাড়িয়ে দেখছে দেখছে পথচারীরা। টং দোকানের সামনে আড্ডায় মশগুল বন্ধুর দলটা তাদের দেখে সিটি বাজালো, চিৎকার করে বলল, ভাইরা, আমার দোয়া দিয়ে যান, আমগোর কপালেও যেন বউ জোটে। তাদের কথা শুনে সকলে হেসে ফেলল। চলতে চলতে হাইওয়ে পেরিল। চার কাপলের মধ্যে চলছে টুকটাক কথাবার্তা, খুনসুটি, মুখ চাপা হাসি। এদিকে তখন বিকেলের শেষ মুহূর্ত, দিনের আলোর তেজ ফুরিয়ে শুরু হবে রাতের রাজত্ব। ঘুটঘুটে অন্ধকার গিলে খাবে পুরো পৃথিবীকে। সূর্য নিজ নিয়মে অস্ত যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। শায়ন কিছু একটা ভেবে বাইক থামাতে বাকি তিনটে বাইক থেমে গেল। রুবাব জিজ্ঞাসা করল, কি হলো ভাই, থামলে যে? সামনে একটা নদী আছে, একটু থেমে তারপর যাই। নতুন বউ নিয়ে নদীর পার, বড় মামি জানলে তোমার খবর আছে। আরে কিছু হবে না, চলো তাহলে। অতপর তারা নদীর পাড়ে বাইক স্ট্যান্ড করলো। শরীর জুড়ানো বাতাসে মনটাও জুড়িয়ে গেল। সিঁড়ির ওপর চার বউ বসলে অর্ক তাদের সুন্দর করে ছবি তুললো। কামরান চার বরের ছবি তুললো, কাপল ছবিও তুললো। তখন এক মাঝবয়সী মহিলা এলেন ভাজা বাদাম নিয়ে। তারাও বাদাম নিল। মহিলা তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে তারাও জানালো। মহিলা তখন ফট করে বলে বসলো, সম্পর্ক বাঁচাইতে হইলে আপনার ভিতরে সম্পর্ক গড়তে নাই। পরকে দুইটা কথা কন যায়, আপনারে কন যায় না। আইজ ভালো সম্পর্ক আছে, কাইল থাকবে, এরও তো গ্যারান্টি নাই। উনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগে শুধু টাকা বাড়িয়ে দিয়ে বলল, এই যে টাকাটা, আর আপনি ওসব ভাববেন না আন্টি, পারলে দোয়া করবেন আমাদের জন্য। মহিলা নিজের কথা শেষ না করতে পেরে বোধহয় বেজার হলেন, বিরক্ত মুখে চলে গেলেন। হঠাৎ সবার মধ্যে এক নীরবতা দেখা গেল। মহিলা কিন্তু একটা শব্দ ভুল বলেনি, উনি যা বলেছেন চরম সত্য বলেছেন। তখন শীতল হঠাৎ এক হাত বাড়িয়ে বলে বসল, আমরা ভাই বোনেরা একে অন্যের প্রাণ ছিলাম, আছি, ভবিষ্যতেও তাই থাকবো। দেহে প্রাণ থাকাকালীন একে অন্যের রক্ষা কবচ হব। শীতলের কথা শেষ হতেই শীতলের হাতের উপর সায়ন ডান হাত রাখল। স্বর্ণ, রুবাব, সাম্য, সৃজন সবাই রাখলো। শুদ্ধ বুকে দুহাত গুজে তাকিয়ে দেখছিল ওদের কাণ্ড। সে হাত রাখছে না দেখে সবাই ঘুরে তাকালো তার দিকে। শুদ্ধ, অর্ক ঐশ্বর্যকে হাত রাখার ইশারা করলো। তারা তো বাইরের কেউ না, বরং আপন হয়ে গেছে। শুদ্ধের কথা শুনে তারাও হাসি মুখে যুক্ত হলো। এরপর শুদ্ধ শীতলের হাতের নিচে এক হাত আর অর্কের হাতের উপর আরেক হাত রাখলো। অর্থাৎ প্রাণ থাকাকালীন দুহাতে সামলে দেবে সকলের প্রতি তার সমস্ত দায়িত্ব, স্নেহ, ভালোবাসা। এই মুহূর্তে নতুন করে ওয়াদাবদ্ধ হলো তারা। কেন জানি মনে জোর পেল। মন খারাপ মুহূর্তে হাওয়ায় উড়িয়ে দিয়ে সকলে হৈ হৈ করে উঠল। তারপর আজান হয়ে গেলে তারা বাইক নিয়ে রওনা হলো অর্কের বাড়ির পথে। 10 মিনিটের মধ্যেই চারটে বাইক ঢুকলো বাড়ির গেট দিয়ে। হর্ন শুনে অর্কের মা ছুটে এসে চার দম্পতিকে সাদরে গ্রহণ করলেন। হাসি মুখে তাদেরকে ভেতরে নিয়ে গেলেন, নানান ধরনের খাবার এনে খেতে সাধলেন। অর্কের বিয়ে উপলক্ষে আসা গেস্টরা ঘুরে ঘুরে তাদেরকে দেখলো। বোনকে শ্বশুরবাড়ি রাখতে আসা নিয়ে কেউ কেউ খুশি হলো, কেউ বিরক্তি মুখে দেখে গেল। ফিসফাস করে কটুবাক্য চলল। চৌধুরীর পুত্ররা সব বুঝলেও হাসি মুখে সবার সঙ্গে কথা বলল। তারা পৌঁছানোর পরপরই একটা গাড়িও এলো। গাড়ির ড্রাইভার কেজি কেজি মিষ্টির প্যাকেট, ফলমূল সহ আরও নানান জিনিস পৌঁছে দিয়ে গেল। এসবের বাহার দেখে উপস্থিত অনেকের চক্ষু চড়ক গাছ। অর্ক, অর্কের মা এসব আনায় খুব করে বকলেন সায়ন, শুদ্ধ, রুবাব। হাসি মুখে বকা শুনল। খুশির সময় বোধ হয় তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 10-এর ঘরে স্থির হয়েছে। শখ একটু দূরে বসে আছে, কত মানুষ এসে দেখে যাচ্ছে। কেউ কিছু জিজ্ঞাসা করলে নিচু স্বরে জবাব দিচ্ছে। অর্কের মা ওনার চেনা পরিচিত মানুষের সঙ্গে শখের পরিচয় করিয়ে সায়নদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। মহিলা যে ভীষণ খুশি তা ওনার কথার ভঙ্গিতে স্পষ্ট। এত কথা এত আনন্দের মাঝে শুদ্ধ জানালো তাদের যেতে হবে। ভাইরা চলে যাবে শুনে শখের মুখ মলিন হয়ে গেল, চোখ জোড়া পুনরায় ছলছল করে উঠল।
অসহায় চোখে তাকাতেই অর্ক বুঝল তার মনের কথা। কি এক কথাতে হাসতে হাসতে এসে বসলো শখের পাশে। এদিক ওদিক তাকে সুযোগ বুঝে ফিসফিস করে বলল, শখ, কেঁদো না প্লিজ, ওদেরও আজ বিশেষ দিন। ওদেরও এবার একা ছাড়া উচিত। কত কিছুর পর ওরাও আজকে এক হয়েছে। যার যার প্রিয় মানুষকে নিজের করে পেয়েছে। ভাই বোনদের হাসি মুখে বিদায় দাও। তোমাকে কাঁদতে দেখলে ওরা কষ্ট পাবে। এমনিতেই দেখো মুখটা মলিন হয়ে গেছে, শুধু তোমার জন্য ক্লান্ত হয়েও কতক্ষণ বসেছিল। জানি তো তোমার খুব কষ্ট হচ্ছে, নিজেকে একটু সামলে নাও প্লিজ। আমি আমি আগামীকালই তোমাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাব, প্রমিস। অর্ক ভুল বলেনি বুঝে শখ নেত্রজোড়া মুছে নিল। শুদ্ধরাও যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে, বিনয়ীভাবে কথাবার্তা বলে বিদায় নিচ্ছে অর্কের বাবা মায়ের থেকে। শখ এসে দাঁড়ালে ওর মুখ দেখে তিন ভাই আগলে নিল। থেমে থেমে কত কথা বোঝালো, বোঝাতে গিয়ে তাদেরও কণ্ঠস্বর ভারী হয়ে চোখ জোড়া ছলছল করে উঠল। স্বর্ণ ঐশ্বর্য শীতলও বিদায় নিল, তারপর বুকচাপা কষ্ট নিয়ে বোনকে রেখে বেরিয়ে এলো তারা। তবে বাইকে উঠে যেতে যেতে কতবার যে ঘুরে ঘুরে তাকালো, বারবার বলল কাল দেখা হবে। মন খারাপ যেন না করে তাদের বলা কথা আর অসহায় দৃষ্টি দেখে শখের চোখের পানি ভর ধরল না, ঝরঝরিয়ে কেঁদে ফেলল। বোনকে দূর থেকে কাঁদতে দেখে বাইক স্টার্ট করেও থেমে গেল তিন ভাই। অর্ক হাতের ইশারায় আশ্বস্ত করে এবার সামলে নিল শখকে। কামরান হাসান স্যান্ডি তিনজন তাদের যেতে ইশারা করে তারা হৈ হৈ করে শখ আর অর্ককে নিয়ে ভেতরে চলে গেল। অর্ক আর শখকে নিয়ে শুরু করলো হাসি ঠাট্টা। এমন সব কাহিনীর মাঝে এর পর্যায়ে শখও না হেসে পারল না। তার হাসি মাখা মিষ্টি মুখের ছবি অর্ক সেন্ড করলো বন্ধুর কাছে। বোনকে হাসতে দেখে তবেই শুদ্ধরা রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। নতুবা অর্কের বাড়ি থেকে একটু দূরে তিন ভাইকে তখন স্থির হয়ে দাঁড়িয়েছিল, অপেক্ষায় ছিল বোন হাসতে এমন একটা মেসেজ পাওয়ার। অনেক রাত হয়েছে দেখে সারাফাত চৌধুরী একের পর এক কল করতে লাগলেন ছেলেদের, কিন্তু একজনও যদি ফোন ধরে এ নিয়েও বকলেন কিছুক্ষণ। বকা না থামতেই হর্ন বাজাতে বাজাতে শুদ্ধরা বাইক নিয়ে মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। গিন্নিরা পুনরায় তিন ছেলে বউদের বরণ করে নিলেন। বাড়িতে তখনও অনেক মেহমান, বরণ করতে গিয়ে হাসাহাসি হলো খুব। এরপর সিরাত তিন বউকে আগে শখের রুমে নিয়ে গেলেন। তিনজনে বিছানায় শুয়ে পড়েছেন। আজ সারাদিন অনেক কষ্ট হয়েছে। সীতারা এসে তাদের অবস্থা দেখে হেসে ফেললেন। শিমিন এসে খাওয়া দাওয়া করালেন, শখের খোঁজ খবর নিলেন। সিরাত ওদের এই হাল দেখে তো বলেই ফেললেন, এখনই ক্লান্তিতে হাল ছাড়লে হবে মাগো। আসল পরীক্ষা তো হবে চার দেওয়ালের মাঝে। না ক্লান্তি মানবে আর না অজুহাত শুনবে। এ কথা শুনে শীতল বিষম খেলো, মনে পড়ল দুপুরে বলা শুদ্ধর কথা। এদিকে রুবাবও আস্তে আস্তে যা তা বলেছে ঐশ্বর্যকে। আর স্বর্ণ, তার ফোনে যে কী সব মেসেজ এসেছে সেসব কাউকে বলার মতো না। তবে মেজমা থামাতে হবে বুঝে স্বর্ণ বলল, ছি কী সব বলো মেজমা, লজ্জা পর্দা কি লকারে রেখে এসেছ? শীতল বলল, বয়কট লজ্জা ছাড়া চাচি শাশুড়ি। ঐশ্বর্য মিনমিন করে বলল, ভয় দেখাচ্ছেন কেন আন্টি? সিরাত ওদের অবস্থা দেখে হো হো করে হাসলেন, বললেন, ও মা, না বললে জানবে কিভাবে? এই তার আগে বলতো তিনজনই ঠিক আছিস তো? মানে আমার ছেলেদেরকে উপোস রাখবি না তো? মা আর বড় মা সামনে থাকায় তিনজনই মুখ কাচুমাচু করতে লাগলো। সিরাতের সাথে যথেষ্ট ফ্রি হলেও তারা সিমিন আর সিতারের সঙ্গে এসব ব্যাপারে এতটাও ফ্রি না। সিরাত লাগাম ছাড়া কথা বলায় সিমিন সিতারা ডাক শুনে চলে গেলেন। তখন সিরাত দুষ্টু হেসে ফিসফিস করে বললেন, পিল আছে দেব? থামবে তুমি? এভাবে নানান কথা বলে উনি পচাতে লাগলেন। তিনজন কখনো শুনলো, কখনো বা হাসলো, লজ্জা পেল, কখনো রাগ দেখালো। ছেলেরা বাড়ি ফিরে আবার কোথায় গিয়েছে কে জানে। যার যার রুমে সাজানো হয়ে গেছে, রাত বাড়ছে। সারাদিন অনেক ধকল গেছে বিধায় তিনজনকে যার যার রুমে রেখে আসলেন সিরাত। মেয়েগুলোর বিশ্রাম দরকার, ক্লান্তি ভেসে উঠেছে তাদের চেহারায়। রেখে আসার সময়ও কত গল্প, কত হাসাহাসি হলো। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ স্তব্ধ হতে লাগলো। তখন শেরনির বদলে ছেলেগুলো কোথায় গিয়েছিল রাত 12টার পর হাসতে হাসতে কেবল ফিরল। তাদের গায়ে মাটি দেখে সীতারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই তোরা কোথায় গিয়েছিলি, তোদের গায়ে কাদামাটি কেন? সায়ন দাঁত বের করে হাসতে হাসতে জবাব দিল, সারাদিন বসে থাকতে থাকতে শরীর ম্যাজম্যাজ করছিল, তাই তিন ভাই মিলে ফুটবল খেলে এলাম। ছেলেদের কাণ্ডে সারাফত চৌধুরী বিরক্ত মুখে কিছু বলতে গিয়ে থেমে গেলেন। এদের কিছু বলা মানে যেচে বাঁশ খাওয়া। তাই বিড়বিড় করতে করতে রুমের দিকে হাঁটা ধরলেন। সীতারা ছেলেদের ফ্রেশ হতে পাঠিয়ে দিলেন। তিন ভাই রুমে যাওয়ার বদলে এগুলো সাফন চৌধুরীর কাছে। সাফন চৌধুরী ফোনে কথা বলে ঘুরতেই তাদের দেখে অবাক হলেন।
কিছু বলার আগেই রুবাব লাজুক মুখে বলল, মেজো মামা, এমত অবস্থায় বইয়ের কাছে যাওয়া ঠিক হবে না। ফটাফট পাজামা পাঞ্জাবি ম্যানেজ করে দাও প্লিজ। তোদের এই হাল কেন? এবার অধৈর্য সায়ন বলল, চাচু, আমার খুব বাসর বাসর ফিল আসছে, একটু তাড়াতাড়ি করো না প্লিজ। সাফওয়ান চৌধুরী কাশলেন, গলা খাকারি দিয়ে তিনজনকে গেস্ট রুমে পাঠিয়ে খোঁজ করলেন সিরাতের। সিরাত তিনটে সাদা পাজামা পাঞ্জাবি এনে সাফওয়ান চৌধুরীর কাছে দিলেন। উনিও পৌঁছে দিলেন ছেলেদের কাছে। গেস্ট রুমে ফ্রেশ হয়ে খাবারের ট্রেনে তিনজনে দোতলায় উঠে এলো। স্বর্ণের আগের রুম রুবাব আর ঐশ্বর্যের জন্য সাজানো হয়েছে। অতপর সিঁড়ি দিয়ে ভদ্রভাবে উঠে সায়ন সবার আগে রুবাবকে বিদায় দিল। রুবাবের বুকে মাথায় ফু দিয়ে বলল, ভয় পাস না ভাই, বেঁচে থাকলে কাল দেখা হবে। আর শোন, সমস্যা থাকলে আমাকে আগে জানাইস, আমি চাঁদা তুলে তোকে হারবাল কিনে দেব। রুবাব হাসতে হাসতে রুমে প্রবেশ করলো। সায়ন শুদ্ধ আরেকটু হেঁটে তাদের রুমের দিকে আসতেই সায়ন শুদ্ধকে থামিয়ে বলল, ভাইরা ভাই, কি অবস্থা আপনার? সব ঠিকঠাক তো? অভিজ্ঞ মানুষ। শুদ্ধ ভ্রুজোড়া বাঁকাতেই সায়ন থেমে গেল। বোকা বোকা হেসে নিজের রুমে প্রবেশ করলো। ভুল মানুষকে খোঁচানো যাবে না, নয়তো তার বাসর নামক সোনা ডিম আজও হাতছাড়া হতে পারে। আজ কোনোভাবে মিস করা যাবে না। আজ সে বাসর করবেই, করেই ছাড়বে, এসব ভেবে মনে মনে খুশিতে আটখানা হয়ে রুমে ঢুকে দেখে স্বর্ণ বসে আছে। স্বর্ণ এখন শাড়ি পরে আছে। তার দিকে চোখ পড়তেই সায়নের দম আটকে আসার জোগাড়। কোনো মতে ট্রে রাখলো, ধীরে সুস্থে দরজা আটকালো। ধীর পায়ে স্বর্ণের কাছে গিয়ে দুই হাতে কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ভাবখানা এমন যেন কিচ্ছুটি জানে না। স্বর্ণ খেয়াল করলো তার চুলে পানি জবজব করছে। ঘাড় কাঁধ ভেজা। সে শাড়ির আঁচল দিয়ে সায়নের মাথার চুল মুছতে লাগলো। নরম স্বরে জিজ্ঞাসা করলো, কোথায় যাওয়া হয়েছিল? জবাবে সায়ন বলল, একটা প্রশ্নের জবাব একটা চুমুর বিনিময়ে কিনে নিতে হবে। যতটা প্রশ্ন ততটা চুমু। রাজি থাকলে এক চাপুন, নয়তো চুপ থেকে আদর করতে সহায়তা করুন। মান্থলি প্রবলেম, সেকেন্ডে। দুঃখিত, 5 দিন ওয়েট করতে হবে। এ কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই সায়ন আঁতকে উঠে বসল। আবারও বাধা, তার মানে আজও হবে না। কেন জানি এবার তার ভীষণ অভিমান হলো। সে অভিমানী মুখে কিছুক্ষণ স্বর্ণের দিকে তাকিয়ে রইল। তারপর অভিমানী স্বরে বলল, বালের বউ আমার, বালের বাসর। যখনই কিছু ভাবি তখনই ঠাডা উড়ে আসে। এত বাধা তো, যা বাসরই করব না, এক্ষুনি বনবাসে চলে যাব। ছোট ভাইরা বিয়ে করে বাসর করে ফুটফুটে চেহারা নিয়ে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর আমি বাসরে ঠাডা পড়াই শেষ হচ্ছে না। রাগে অভিমানে কথাগুলো বলতে বলতে সে দরজার দিকে পা বাড়াতেই স্বর্ণ পেছন থেকে তার পাঞ্জাবি আঁকড়ে ধরল। সজোরে টানে নিজের দিকে ঘোরাতেই সায়ন মুখ ফিরিয়ে নিল। স্বর্ণ বলল, কোথায় যাচ্ছ? যে যৌবন কাজে লাগে না সেই যৌবন রাখবো না। এত পাগল হলে হবে? কেন হব না? আর কত ওয়েট করা যায়? আগে কেন বললি না যে ডেট আছে? বললে কি হতো, বিয়ের তারিখ বদলে ফেলতাম। একথা বলে সে পাঞ্জাবি ছাড়িয়ে যেতে গেলে স্বর্ণ পুনরায় ধরে ফেলল। তখন সায়ন বলল, গরম পানি আর কি কি যেন লাগে নিয়ে আসি। বউটা তো আমারই, কষ্ট তো দিতে পারি না। এতদিন ধৈর্য ধরেছি, আর 1 সপ্তাহ না হয়। সায়ন আর কথা শেষ করতে পারল না। তার আগেই স্বর্ণ তার ওষ্ঠজোড়া আঁকড়ে ধরল। হতভম্ব সায়ন বিস্ময়ে কথা ভুলে গেল নিজের অবস্থান, কালক্ষণ, সময়। লম্বা চওড়া সায়নের হাইটের সঙ্গে দাঁড়াতে একটু কষ্টই হচ্ছিল। সায়ন মাথা নিচু করতেই স্বর্ণের জন্য সুবিধা হলো। কয়েক সেকেন্ডের মধ্যে সরতে গেলে সায়ন আঁকড়ে ধরল স্বর্ণকে। চুপ করে তাকিয়ে রইল স্বর্ণের দিকে। মুখে শব্দ নেই, তবে তার চোখ জোড়া যেন খুব অভিমান করে বলছে, যেহেতু ছুতে পারবো না, আর জ্বালাস না জান, দোহাই লাগে, থাম প্লিজ। তার অবস্থা দেখে স্বর্ণ দুষ্টু হাসল। তারপর সায়নের পায়ের পাতার উপর দাঁড়িয়ে কানে কানে ফিসফিস করে বলল, অনুমতি দিলাম। কিসের? মিথ্যা বলেছি। সায়ন এবার ফট করে ঘুরে তাকালো, অবাকের সুরে বলল, মান্থলি প্রবলেম নেই? না। আবার মজা নিচ্ছিস? না। সায়নের বুঝতে বাকি রইল না স্বর্ণ এতক্ষণ মিথ্যা বলে মজা নিচ্ছিল। সে এক ধাক্কায় স্বর্ণকে সরিয়ে দিল। বিনা বাক্যে দ্বিতীয় ধাক্কায় দুজনে বেডে। স্বর্ণ কিছু বলার আগে আগ্রাসী সায়ন অধৈর্যের মতো অষ্টজোড়া দখলে নিল। চুমুর তালে তালে দাঁত বসাতে লাগলো স্বর্ণের কাঁধে গলায়। হাত জোড়াও লাগাম ছাড়া অবাধ্য হলো। স্বর্ণ বাধা দিতে গেলে বেহায়ের মতো হাসলো। পরনের পাঞ্জাবি ছুঁড়ে ফেলে স্বর্ণের আঁচলটাও সরে গেল। দুষ্টু বেহায়া অসভ্য পুরুষটা সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কেমন করে যেন হাসলো, ভ্রু নাচালো। তারপর স্বর্ণের কানে কানে মেঘদূতের কবিতার কয়েকটা লাইন আওড়ালো। সত্যিই খেপে গেছি এবার, চুমুতে চুমুতে ছিঁড়ে নেব ঠোঁট। পাজকলা তুলে নিয়ে ছুঁড়ে দেব বিছানায়।
বারো হাত কাপড়ের কানায় কানায় সাধ্য থাকে তো শুধু একবার ওর গোগ্রাসে ভালোবেসে যাব এক চোট। মেঘদূত সংগৃহীত।